আমাদের সঙ্গে আজ এমন একজন অতিথি আছেন যার জীবনের গল্প অনেকটা রূপকথার গল্পের মতো বললে একদমই ভুল হবে না। আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। স্বাগত জানাচ্ছি আপনাকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। ধন্যবাদ। যেমনটা আমি বলছিলাম যে বাস্তব জীবনে এমন কিছু গল্প থাকে যে গল্প আসলে রূপকথার গল্পকেও হার মানায়। আমরা যদি ঠিক গণ অভ্যুত্থানের আগের সময়টার কথা বলি, তখন সাধারণ মানুষ হিসেবে হয়তো বা আমরা ভাবতে পারিনি যে আমরা ফ্যাসিবাদী সরকারের পতন দেখব, কিংবা গণ অভ্যুত্থান দেখব, কিংবা নতুন বাংলাদেশ পাবো। কিন্তু আপনাদের মতো একদল তরুণ স্বপ্নদ্রষ্টারাই হয়তো বা স্বপ্ন দেখেছিলেন বলেই আপনাদের নেতৃত্বে আমরা গণ অভ্যুত্থান পেয়েছি। আমি একটু জানতে চাই, ঠিক কতটুকু মানসিক দৃঢ়তা কিংবা সাহস থাকলে একজন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করা যায়? আমাদের আন্দোলনটা তো শুরু হয় কোটা সংস্কার আন্দোলন দিয়ে, কিন্তু যারাই এই আন্দোলনের সামনের দিকে ছিলাম, শুরু থেকে অর্গানাইজিং জায়গাগুলোতে কাজ করেছি, সবারই একটা অধিকাংশেরই একটা জার্নি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত ফ্যাসিবাদী সরকারের সময় বিভিন্ন অত্যাচারের, নির্যাতনের বিরুদ্ধে এবং অনিয়মের বিরুদ্ধে কাজ করার, প্রতিবাদ করার একটা ৬-৭ বছরের জার্নি আমাদের ছিল। তো সেই জায়গা থেকেই আমার মনে হয় শুরুটা, এবং এই আন্দোলনটা যে একটা চাকরির আন্দোলন থেকে একটা ফ্যাসিবাদের পতনের আন্দোলনে যেতে পারে, এবং সেই জায়গায় নেওয়ার ক্ষেত্রে আমাদের এই দীর্ঘ জার্নিটার একটা অবদান আছে আমি মনে করি। এবং আমাদের ফ্যাসিবাদ বিরোধী যেই অবস্থান এই দীর্ঘ ৬-৭ বছর অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে তৈরি হয়েছে, সেই দৃঢ় মানসিক অবস্থান থেকেই আসলে এই আন্দোলনে যখন হত্যাযজ্ঞটা শুরু হলো, তখন এই আন্দোলনটা একটা গণঅভ্যুত্থানের দিকে ধীরে ধীরে ধাবিত হতে থাকে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বাংলাদেশের জনগণ, এবং জনগণের মধ্য থেকে স্বতঃস্ফূর্তভাবেই এই চাওয়াটা হাজির হয়েছে ধীরে ধীরে, যে আমরা শেখ হাসিনাকে আর চাই না, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থাকে আর চাই না। এবং সেই চাওয়াটার বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কিছু ক্ষুদ্র ভূমিকা রাখার সুযোগ পেয়েছি সেই ঐতিহাসিক মুহূর্তে। যখন আমরা হত্যাযজ্ঞ দেখছিলাম, তখন আসলে আসিফ পরিবারের ভূমিকাটা কি ছিল? বাবা কিংবা মা হাতটা ধরে বলেনি যে বাবা আন্দোলনে যাবার দরকার নেই? আমার পরিবার তো গ্রামে ছিল সে সময়, কিন্তু পরিবার সবসময়ই প্যানিকড অবস্থায় ছিল, কারণ প্রতিদিনই খবর আসছে মানুষ মারা যাচ্ছে। এবং ঠিক ওরকম একটা মুহূর্তে যখন আমাকে গুম করা হলো, তখন অনেকের ধারণা হয়ে গেছিলো হয়তো আমি হয়তো শহীদ হয়েছি বা মারা গেছি। এবং পরিবার একটা সময় হাসপাতালের মর্গেও আমার লাশ খুঁজেছে, কারণ তখন এমন পরিস্থিতি ছিল যে অধিকাংশ পরিবারই হয়তো হাসপাতালের মর্গ থেকে তাদের সন্তানদের লাশ উদ্ধার করছিল। যখন প্রথম দফায় ক্র্যাকডাউন হয়, প্রায় ৩০০ জনের মতো শহীদ হন, সে সময়টার কথা বলছি। তো পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল, যেটা শুধু এই সময় না, যেহেতু দীর্ঘ ৬-৭ বছর আমরা অ্যাক্টিভিজমের সাথে ছিলাম, এবং নানা সময় আওয়ামী লীগের নানা ধরনের ক্র্যাকডাউনের শিকার হয়েছি, একাধিক মামলা ছিল, এবং জেলেও ছিলাম একটা সময়। পুরোটা সময় পরিবারের জন্য কঠিন ছিল, একটা আনসার্টেইন পরিস্থিতি, যে সন্তানের কী হয়ে যায়, কখন কী হয়ে যায়। কিন্তু একদিক থেকে বাধাও যেমন ছিল, অন্যদিক থেকে এক ধরনের সম্মতি এবং সহযোগিতার বিষয়টা ছিল, সাহস যোগানোর বিষয়টাও ছিল।